হলিউড আর যুদ্ধের সিনেমা এটার তো একটা লম্বা ইতিহাস আছে, কিন্তু মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে ধরুন ইরাক যুদ্ধের পর থেকে এই ধারাটায় কি কিছু বদল এসেছে? হ্যাঁ, একটা পরিবর্তন তো অবশ্যই এসেছে। আজ আমরা গাই ওয়েস্টওয়েলের একটা লেখা ধরে ঠিক এটাই বোঝার চেষ্টা করব, হলিউড কিভাবে ইরাক যুদ্ধটাকে পর্দায় আনছে। একদম। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য হবে এই সিনেমাগুলোর ভেতরের ভাবনাটা কি কৌশল ব্যবহার করা হচ্ছে, আর ধরুন দর্শকদের কি বার্তা দেওয়ার চেষ্টা চলছে। আর বিশেষ করে আমরা ফোকাস করব 2008 সালের খুব সাড়া জাগানো ছবি দ্য হার্ট লোকারের উপর, তাই তো? ঠিক। দেখব আগের যুদ্ধ সিনেমাগুলোর থেকে এটা ঠিক কোথায় আলাদা, বা কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তাহলে চলুন শুরুতেই একটু পেছনে যাই। এই যে যুদ্ধের সিনেমার লম্বা পথ চলা, এটা কেমন ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ছবিগুলো তো বেশ সোজা সাপটা ছিল, তাই না? হ্যাঁ, তখন উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল। দেশকে সাপোর্ট করা, সৈনিকদের একেবারে বীর হিসেবে দেখানো, আর শত্রুকে সেটাও খুব স্পষ্ট। বলতে গেলে এগুলো অনেকটা জাতীয়তাবাদী প্রচারণার অংশ ছিল। নৈতিকতা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার জায়গা ছিল না তখন। কিন্তু সময় তো বদলালো। যুদ্ধ শেষ হওয়ার পর, বিশেষ করে যখন স্নায়ু যুদ্ধ চলছে, তখনকার ছবিগুলো কি একই রকম ছিল? না, তখনই কিন্তু পরিবর্তনটা আসছিল। সমাজে একটা চাপা টেনশন, পারমাণবিক যুদ্ধের ভয়, ঠিক, আর সংস্কৃতির ভেতরেও যেন মিলিটারি প্রভাব বাড়ছিল। কিছু থিওরিস্ট এটাকে বলছেন নিউ আমেরিকান মিলিটারিজম। ও আচ্ছা। শুধু যুদ্ধক্ষেত্র নয়, সাধারণ জীবনেও যেন একটা সামরিক প্রস্তুতির ছায়া পড়ছিল। 50 বা 60-এর দশকের কিছু ছবিতে এই অস্থিরতাটা কিন্তু টের পাওয়া যায়। আর ভিয়েতনাম যুদ্ধের সিনেমা, সেগুলো তো পুরো যুদ্ধের কনসেপ্টটাকেই নাড়িয়ে দিয়েছিল। আমার প্ল্যাটুন বা অ্যাপোক্যালিপস নাও এর কথা মনে পড়ছে। একদম। ভিয়েতনাম তো আমেরিকার জন্য বিরাট একটা মানসিক ধাক্কা ছিল, আর ওই সময়ের সিনেমাগুলো যুদ্ধের যে গরিমা সেটাকে প্রশ্ন করেছে, দেখিয়েছে যুদ্ধের নৃশংসতা, সৈনিকদের মেন্টাল ট্রমা। হ্যাঁ। আর অনেক সময় রাষ্ট্রের বা সিস্টেমের ওপর তাদের রাগটা। বগস বা পলার্ডের মতো সমালোচকরা তো বলেন এই ছবিগুলো যুদ্ধের যে পুরনো মিথ বা বীরগাথা সেটাকে ভেঙে দিয়েছিল। সৈনিক এখানে আর শুধু হিরো নয়, সে ভিকটিমও। কিন্তু ইন্টারেস্টিংলি এই শতাব্দীর শুরুতে 911-র ঠিক আগে আবার যেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের স্মৃতিটা ফিরে এলো। সেভিং প্রাইভেট রায়ান বা ধরুন পার্ল হারবারের মতো ছবি। ঠিক ধরেছেন, একটা নস্টালজিয়া কাজ করছিল। সেই গ্রেটেস্ট জেনারেশনের বীরত্বকে আবার পর্দায় আনার একটা চেষ্টা। এই ব্যাকগ্রাউন্ডটা মনে রাখলে ইরাক যুদ্ধের সিনেমাগুলো বুঝতে একটু সুবিধে হবে। কেন বলুন তো? কারণ ইরাক যুদ্ধ নিয়ে যখন ছবি তৈরি শুরু হলো, তখন এই দুটো ধারারই প্রভাব ছিল। একদিকে ভিয়েতনামের ওই সমালোচনামূলক চকটা, আবার অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরত্বের টান, একটা দোটানা আর কি। আচ্ছা, এবার তাহলে আসা যাক ইরাক যুদ্ধের সিনেমা প্রসঙ্গে। 2007-8 সালের দিকে তো বেশ কয়েকটা ছবি এলো। জারহেড, ইন দ্য ভ্যালি অফ এলা, দ্য হার্ট লকার তো বটেই, গ্রিন জোন, স্টপ লস। মনে হচ্ছে যেন একটা সাইকেল তৈরি হয়েছিল। এগুলো কি আগের যুদ্ধের সিনেমা থেকে আলাদা? হ্যাঁ, কিছু দিক থেকে তো বটেই। প্রথমত, এই ছবিগুলো যখন আসছে তখন ইরাক যুদ্ধ নিয়ে আমেরিকান সোসাইটিতে একটা দ্বিধা ছিল, বিভক্তি ছিল। হয়তো সেজন্যই শুরুর দিকে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। দ্বিতীয়ত, এই সিনেমাগুলোর মূল ফোকাস ছিল যুদ্ধক্ষেত্রের সৈনিকদের একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাদের মানসিক চাপ, মিশনের লক্ষ্য নিয়ে ধোঁয়াশা, শত্রুকে ঠিক বোঝা যাচ্ছে না, এই অস্পষ্টতাগুলো। ভিয়েতনামের সিনেমার মতো এখানেও হয়তো রাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা আছে, কিন্তু ফোকাসটা বেশি ছিল যুদ্ধের ওই তাৎক্ষণিক বাস্তবতার উপর। এই সিনেমাগুলোকে কি আমরা কোনো ভাগে ফেলতে পারি, বোঝার সুবিধার জন্য? হ্যাঁ, মোটা দাগে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। কিছু আছে যেগুলো সরাসরি ফ্রন্ট লাইনের অভিজ্ঞতা নিয়ে, যেমন ধরুন দ্য হট লকার বা জারহেড। আচ্ছা। আর কিছু ছবি আছে যেগুলো যুদ্ধ ফেরত সৈনিকদের নিয়ে, দেশে ফেরার পর তাদের জীবন, তাদের মানসিক অভিঘাত বা পিটিএসডি, যেমন ইন দ্য ভ্যালি অফ এলা বা স্টপ লস। পিটিএসডি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তাই তো? হ্যাঁ, যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পর যে মানসিক সমস্যাগুলো হয়, যা স্বাভাবিক জীবনে ফিরতে দেয় না,
ইরাক যুদ্ধের ক্ষেত্রে এই দুটো দিকই সিনেমায় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সিনেমাগুলোর মধ্যে দ্য হট লকার তো সাংঘাতিক হিট হলো, অস্কার পেল, প্রচুর প্রশংসাও পেল, আর বাজেটের তুলনায় আয়ও তো ভালোই করেছিল। হ্যাঁ, তুলনামূলকভাবে কম বাজেট ছিল, মাত্র $15 মিলিয়ন, কিন্তু বিশ্ব জুড়ে প্রায় $50 মিলিয়ন আয় করেছিল। এর সাফল্যের পেছনে কয়েকটা কারণ আছে। যেমন, প্রথমত, এর গল্প বলার স্টাইলটা একটু অন্যরকম। এটা এপিসোডিক, মানে ছোট ছোট ঘটনা পরপর সাজানো। চিরাচরিত কাহিনীর মতো শুরু, মধ্য, শেষ তেমনটা নেই। একজন বোমা নিষ্ক্রিয়কারী এক্সপার্ট, তার দৈনন্দিন কাজের মতোই ঘটনাগুলো দেখানো হয়। এই এপিসোডিক স্ট্রাকচারটা অনেকটা HBO সিরিজ জেনারেশন কিলের মতো। সেটাও ইরাক যুদ্ধের খুব গুরুত্বপূর্ণ একটা চিত্রণ। জেমসের চরিত্রটা কিন্তু বেশ আকর্ষণীয়। সাংঘাতিক দক্ষ, অসম্ভব সাহসীও বটে, কিন্তু একই সাথে কেমন যেন বেপরোয়া। ছবির ওই বিখ্যাত লাইনটা, ওয়ার ইজ আ ড্রাগ, যুদ্ধ নাকি একটা নেশার মতো, একে কি চিরাচরিত হিরো বলা যায়? এটাই তো আসল প্রশ্ন। জেমসের চরিত্রটা বীরত্বের যে প্রচলিত ধারণা, সেটাকে বেশ জটিল করে তোলে। সে জীবন বাজি রেখে বোমা নিষ্ক্রিয় করছে, অনেকের জীবন বাঁচাচ্ছে ঠিকই, কিন্তু সে কি কোনো মহৎ আদর্শের জন্য করছে, নাকি শুধু অ্যাড্রেনালিনের জন্য, ওই উত্তেজনার জন্য? এখানেই স্লাভোই জিজেকের একটা ইন্টারেস্টিং কিন্তু বেশ বিতর্কিত ব্যাখ্যা আছে। জিজেকের ব্যাখ্যাটা বলুন তো শুনি। জিজেক বলছেন, জেমসের মতো চরিত্র যে চরম বিপদের মুখেও ঠান্ডা মাথায় কাজটা করে যায়, সে আসলে ইনডিরেক্টলি যুদ্ধটাকেই আরও বেশি সহনীয় বা অ্যাকসেপ্টেবল করে তোলে। মানে কিভাবে? মানে তার এই জীবন বাঁচানো কাজটা দেখে আমরা হয়তো যুদ্ধের আসল ভয়াবহতা বা তার পেছনের রাজনীতি নিয়ে প্রশ্ন করা থেকে সরে আসি। তার স্কিল, তার পার্সোনাল কারেজ, সেটাই আমাদের মনোযোগ টেনে নেয়। সে যেন ওয়ার অন টেররের একটা প্রয়োজনীয় যন্ত্র, যে সিস্টেমটাকে সচল রাখতে সাহায্য করছে। বাহ। যদিও জেমসের মতো অন্য সমালোচকরা মনে করেন জেমস আসলে একজন হাইলি স্কিল টেকনিশিয়ান, কিন্তু ইমোশনালি খুব ড্যামেজড, যে ভালো কাজ করতে গিয়েও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। দুটোই খুব গভীর বিশ্লেষণ। ছবিটার মেকিং স্টাইল নিয়েও তো অনেক কথা হয়, খুব রিয়েলিস্টিক লাগে দেখতে। একদম। পরিচালক ক্যাথরিন বিগালো একটা ডকুমেন্টারি স্টাইল ব্যবহার করেছেন, যেমন ধরুন হ্যান্ডহেল্ড ক্যামেরার ব্যবহার। হ্যাঁ, ক্যামেরাটা যেন কাঁপে একটু। ঠিক, এতে একটা অস্থিরতা আসে, মনে হয় যেন আমরাও ঘটনার মধ্যে আছি। বেশিরভাগ শুটিং হয়েছে 16 মিলিমিটার ক্যামেরায়, যা ছবিটাকে একটা রুক্ষ টেক্সচার দেয়। ডিজিটাল ভিডিও ব্যবহার করা হয়েছে, আর বিস্ফোরণের দৃশ্যগুলোয় সিজিআই থাকলেও তা খুবই রিয়ালিস্টিক। ঘন কালো ধোঁয়া, একেবারে সত্যিকারের বিস্ফোরণের মতো। আর এই বাস্তবতার সাথে কি ক্যামেরার অ্যাঙ্গেল বা পয়েন্ট অফ ভিউরও কোনো যোগ আছে? অনেক সময় মনে হয় আমরা যেন সোলজারদের চোখ দিয়েই দেখছি। ঠিক ধরেছেন, এটাকে বলে লিমিটেড পয়েন্ট অফ ভিউ। ক্যামেরা অনেক সময় জেমসের হেলমেটে লাগানো ক্যামেরা থেকে নেওয়া ফুটেজ দেখায়, বা তার কাঁধের ওপর থেকে শট নেয়। এর ফলে দুটো জিনিস হয়। এক, আমরা উত্তেজনার একদম কেন্দ্রে থাকি, কারণ আমরাও ঠিক ততটুকুই দেখছি বা জানছি যতটুকু জেমস পারছে। দুই, এর ফলে যুদ্ধের যে বৃহত্তর প্রেক্ষাপট, পলিটিক্যাল সিচুয়েশন, যুদ্ধের কারণ, সাধারণ ইরাকিদের অবস্থা, এগুলো অনেক সময় ফ্রেমের বাইরে চলে যায়। ফোকাসটা থাকে শুধু তাৎক্ষণিক বিপদ আর সেটা সামলানোর উপর। সঙ্গে সাউন্ড ডিজাইনও নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, অসাধারণ সাউন্ড ডিজাইন, পারিপার্শ্বিক শব্দ, আবার হঠাৎ নিস্তব্ধতা, এগুলো ব্যবহার করে টেনশনটাকে আরও বাড়ানো হয়েছে। তাহলে এই যে এত অ্যাকশন, এত রিয়েলিজম, এর মাধ্যমে ছবিটা আসলে কি বলতে চাইছে? যুদ্ধের পক্ষে নাকি বিপক্ষে, নাকি পুরোটাই ধোঁয়াশা? এখানেই তো বিতর্কটা। দ্য হার্ট লকার কোনো স্পষ্ট পলিটিক্যাল স্ট্যান্ড নেয় না। এটা সরাসরি যুদ্ধের সমালোচনাও করে না, আবার মহিমান্বিতও করে না। ফোকাসটা পুরোপুরি ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর, একজন সৈনিকের স্কিল, তার চাপ, তার নেশা। কিছু সমালোচক মনে করেন এটা ইচ্ছা করেই যুদ্ধের নৈতিক প্রশ্নগুলো এড়িয়ে গেছে, অনেকটা অ্যাকশন ফিল্মের মতো। ছবিতে ইরাকিদের কিভাবে দেখানো হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রেই তারা যেন ব্যাকগ্রাউন্ডে, প্রায়শই একটা ভয়ের বা সন্দেহের উৎস হিসেবে দেখানো হয়। যদিও জেমসকে আমরা দেখি একজন ইরাকি বাচ্চার সাথে, যাকে সে বেকহ্যাম বলে ডাকে, তার সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করতে, কিন্তু সেটা খুব গভীরে যায় না। ইরাকি চরিত্রগুলো সেভাবে ডেভেলপড নয়। আচ্ছা। অফ ইলার মতো ছবি তফাতটা, ওই ছবিগুলো অনেক বেশি ডিরেক্টলি পলিটিক্যাল,
যুদ্ধের অন্যায় বা আমেরিকান সমাজের ওপর তার প্রভাব নিয়ে স্পষ্ট কথা বলে। দ্য হার্ট লকার সেই রাস্তায় যায়নি। পিটিএসডি বা মানসিক অভিঘাতের বিষয়টা কি এসছে ছবিতে? ওই যে জেমসের ঘরে ফেরার সিনটা সুপারমার্কেটের। হ্যাঁ, ওই সিনটা তো খুব পাওয়ারফুল। অজস্র সিরিয়ালের বাক্সের সামনে দাঁড়িয়ে সে ডিসিশন নিতে পারছে না কোনটা কিনবে। ঠিক। যুদ্ধক্ষেত্রের চরম বিপদ যে সামলায়, সে সাধারণ জীবনের এইটুকু পছন্দ করতে গিয়ে দিশেহারা। এটা পিটিএসডির একটা দিক অবশ্যই, কিন্তু তার চেয়েও বেশি করে দেখায় যুদ্ধের উত্তেজনায় অভ্যস্ত হয়ে পড়া একজন মানুষ স্বাভাবিক জীবনে কতটা মিসফিট। ভিয়েতনাম যুদ্ধের কিছু ছবির মতো এখানে মানসিক ভাঙনের চেয়ে যুদ্ধের প্রতি ওই অ্যাডিকশনটাই যেন মুখ্য। রজার স্টাল এ ব্যাপারটাকে ইরাক সিনড্রোম বলতে চেয়েছেন। মানে ভিয়েতনাম যুদ্ধে যেমন একটা শুরু মধ্য শেষের মতো ন্যারেটিভ ছিল, হ্যাঁ, একটা গল্প ছিল, কিন্তু ইরাক যুদ্ধের ক্ষেত্রে সেই সরল গল্পটা নেই। লক্ষ্যটা অস্পষ্ট, শত্রুকে ঠিক বোঝা যায় না, শেষটাও পরিষ্কার নয়। এই যে ন্যারেটিভের অভাব বা অস্পষ্টতা, এটাই হয়তো ইরাক যুদ্ধ নিয়ে সিনেমা বানানো বা সেটাকে মানসিকভাবে প্রসেস করা কঠিন করে তুলেছে। দ্য হার্ট লকার এই অস্পষ্ট বাস্তবতার মধ্যেই একজন ব্যক্তির টিকে থাকার গল্প বলে। হয়তো এটাই দর্শকদের বেশি টেনেছে। তাহলে সব মিলিয়ে হলিউড আর ইরাক যুদ্ধ, এই সম্পর্কটাকে কিভাবে দেখছেন? দ্য হার্ট লকারের এই বিরাট সাফল্য এটা কিসের ইঙ্গিত দেয়? দেখুন, হলিউডের ভূমিকাটা সবসময় বেশ জটিল। একদিকে সে সময়ের মানুষের ভাবনা চিন্তাকে পর্দায় দেখায়, আবার অন্যদিকে মানুষের ভাবনা তৈরি করতেও সাহায্য করে। বিনোদন দেওয়া আর যুদ্ধের মতো সিরিয়াস বিষয় নিয়ে কথা বলা, এর মধ্যে একটা টানাপোড়েন তো চলতেই থাকে। অ্যাকশন, সাসপেন্স আর একজন অসাধারণ কিন্তু জটিল চরিত্রের উপর জোর দিয়েছে, কিন্তু কোনো স্পষ্ট রাজনৈতিক পক্ষ নেয়নি। বার্কার বা মায়ের মতো গবেষকরা তো দেখিয়েছেন দর্শকরা প্রায়শই যুদ্ধের সিনেমাতে ওই ব্যক্তিগত বীরত্ব আর অ্যাকশনটাই বেশি দেখতে চায়। দ্য হার্ট লকার সেই চাহিদাটা পূরণ করেছে, কিন্তু একটু অন্যরকম মোড়কে। তার মানে এই ছবিটা কি যুদ্ধের সিনেমা দেখানোর একটা নতুন ট্রেন্ড তৈরি করলো, নাকি এটা একটা এক্সেপশন? এটা এখনই বলাটা একটু মুশকিল। দ্য হার্ট লকার অবশ্যই খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা ছবি। এর স্টাইল, এর ফোকাস পরবর্তী কিছু ছবিকে প্রভাবিত করেছে, কিন্তু এটা যুদ্ধের ন্যারেটিভ বলার কোনো নির্দিষ্ট নতুন মডেল তৈরি করেছে কিনা তা নিয়ে ডিবেট আছে। প্রত্যেকটা যুদ্ধই আলাদা, আর তাকে পর্দায় আনার চ্যালেঞ্জও আলাদা। ঠিক। তবে এটা ঠিক, দ্য হার্ট লকার দেখিয়েছে যে যুদ্ধের চরম বাস্তবতাকে খুব কাছ থেকে, পার্সোনাল দৃষ্টিকোণ থেকে দেখিয়েও দর্শকদের কাছে পৌঁছানো যায়, এমনকি যদি ছবির পলিটিক্যাল মেসেজটা বেশ অস্পষ্টও থাকে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম ইরাক যুদ্ধ নিয়ে হলিউডের সিনেমাগুলো বেশ জটিল। এগুলো শুধু যুদ্ধক্ষেত্রের অ্যাকশনের গল্প নয়, বরং সৈনিকের ভেতরের যুদ্ধ, তার মানসিক চাপ আর দেশে ফিরে মানিয়ে নেওয়ার যে লড়াই, সে কথাও বলে। আর দ্য হার্ট লকার বিশেষভাবে নজর কেড়েছে তার ওই রিয়েলিস্টিক স্টাইল, লিমিটেড পয়েন্ট অফ ভিউ আর এমন একজন হিরোকে সামনে এনে যে বীরত্ব আর অ্যাডিকশনের মাঝখানে দুলছে। একদম। আর এখানেই হয়তো আমাদের শেষ প্রশ্নটা রাখা যায়। যখন কোনো সিনেমা বোমা নিষ্ক্রিয় করার মতো টেকনিক্যাল স্কিলের উপর, মানে কিভাবে কাজটা হচ্ছে তার উপর এত বেশি ফোকাস করে, তখন কি আমরা যুদ্ধের মূল কেন প্রশ্নটা থেকে একটু দূরে সরে যাই? এটা ভাবার মতো বিষয়। একজন ব্যক্তির চরম পরিস্থিতিতে টিকে থাকার বা অসাধারণ দক্ষতা দেখানোর গল্পটা কি আমাদের যুদ্ধ নামক পুরো সিস্টেমটার প্রতি ক্রিটিক্যাল হতে বাধা দেয়? এটা দর্শকদের জন্য একটা প্রশ্ন রইল। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।